বলেছেন, সিন্ডিকেটটা এমনভাবে থাকে, বস্তি উচ্ছেদটা আপনারা জানেন, বস্তিতে কখন আগুন লাগে, যখন হচ্ছে এই বস্তিতে কোনো বাণিজ্যিক কিছু হবে, মানে কোনো ধরনের মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, তখন হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের উত্তর। কারণ গার্মেন্টস শ্রমিকদের এখন পর্যন্ত যদি ইতিহাসটা দেখেন, শুধু আন্দোলনের ইতিহাস। কি আন্দোলন? ভাই আমার খেতে হবে, আমার মজুরি বৃদ্ধি করতে হবে, মজুরি বৃদ্ধি আন্দোলনের মানে শ্রমিকের জীবন দেওয়া থেকে সব কিছু আছে। কিন্তু এর বাইরে যখন মানে ইউরোপে বলেন, আমেরিকা বলেন, বায়াররা বা ওদের বোদ্ধা লোকজন যখন অন্যান্য প্রশ্নগুলো গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে তোলে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আসলে স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারি না, কারণ আমরা এত বেশি আমাদের বেঁচে থাকার লড়াইটার সাথে সম্পৃক্ত থাকতে হয়। আজকে এখানে যখন আমরা আলোচনা করছি, আপনারা দেখেন একটা হাইকোর্টের রায় আজকে হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের প্যাডেল চালিত যে রিক্সা, প্যাডেল চালিত রিক্সা আমরা নানান কারণে বলি যে এটা হচ্ছে জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, কিন্তু একটা প্যাডেল চালিত রিক্সার শ্রমিকের যে কষ্টটা হয়, এটা মানে একেবারে একটা অসম্ভব ব্যাপার। এই ধরনের কষ্ট করে এখনের যুগে এসে একটা মানুষকে বাঁচা খুব কঠিন। প্যাডেল চালিতরা একটা রিট করেছিল, এখানে ব্যাটারি চালিত যারা, তাদের রিক্সা 3 দিনের মধ্যে সব রিক্সা এখান থেকে প্রত্যাহার করে নিতে হবে, এই ধরনের একটা কথা, মানে রিটের একটা রায় এসেছে। সঙ্গত কারণে এখানে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা। এখন এই ব্যাটারি চালিত রিক্সা বলেন, প্যাডেল চালিত রিক্সা শ্রমিক বলেন, আমাদের হকার বলেন, যারা এই নগরমুখী হয়েছে, তারা কি কারণে হয়েছে, সেই মূল কারণটা তো আমাকে হচ্ছে সমাধান করতে হবে। কেন একজন খুলনা থেকে, বরিশাল থেকে, নেত্রকোনা থেকে বা অন্যান্য জায়গা থেকে সব মানুষ এসে এখানে ভিড় করছে? তার মানে সে ওইখানে টিকে থাকার মতো অবস্থাটা, অর্থনৈতিক অবস্থার যে পরিবর্তন, সেই অবস্থাটা আসলে তার নাই, তাই এখানে এসে সে বাধ্য হয়েছে এখানে থাকতে। তাই আজকে আমরা যখন এই জায়গাগুলি দেখি, এখন আমরা যখন নগরের কথা ভাবি, আমরা এই অসংখ্য শ্রমজীবী মানুষকে বা অসংখ্য শ্রমজীবীদের যে বসবাস, সেটাকে বাদ দিয়ে তো এই নগর আমরা চিন্তা করতে পারবো। ফলে হচ্ছে রিক্সা শ্রমিকদের সমস্যাটা সমাধান করতে হবে। আজকে আমরা যখন বস্তির বিষয়টা দেখেন, প্রায়ই দেখি হচ্ছে আমাদের বস্তি উচ্ছেদের বিষয়টা, এবং বস্তি উচ্ছেদের কিন্তু একটা খুব পরিকল্পিত থাকে। সিন্ডিকেটের কথা আমাদের সলিমুল্লাহ স্যার আমাদের সামনে বলেছেন, সিন্ডিকেটটা এমনভাবে থাকে, বস্তি উচ্ছেদটা আপনারা জানেন, বস্তিতে কখন আগুন লাগে, যখন হচ্ছে এই বস্তিতে কোনো বাণিজ্যিক কিছু হবে, মানে কোনো ধরনের মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, তখনই হচ্ছে বস্তিটাকে খুব পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে তারা হচ্ছে সেটাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভাঙচুর করে। এগুলো আমরা বিগত সরকার আমরা ব্যাপকভাবে বস্তি উচ্ছেদ, যদিও হাইকোর্টের রায় ছিল পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না, সেই জায়গাগুলো দেখি। কিন্তু সেই জায়গাটা দেখেন, এই বস্তি উচ্ছেদের জায়গাটাকে আমাদের সিরিয়াসলি, আমার বস্তির মানুষদের পুনর্বাসনের ব্যবস্থাটা এখানে করতে হবে, এবং এইটা বাদ দিয়ে ঢাকা শহর নগর সৌন্দর্য, আমার মানুষ যদি না বাঁচে, সেই সৌন্দর্য, সেই সাধারণ জীবন, সেই সুন্দর জীবন, সেটা তো দিয়ে আমরা কিছু করতে পারবো না। তাই এই জায়গাটা গুরুত্বের সাথে আমাদের বিবেচনা এখানে করতে হবে। আরেকটা যে বিষয়টা আমরা বলতে চাই যে আমাদের গরিব মানুষের কর্মসংস্থানের জন্য তো ঢাকাতে বেশি আসে, সেই জায়গাগুলো আমরা দেখেছি আর কি। সেই জায়গায় আপনারা দেখেন চিকিৎসার ব্যাপারটা, এখানেও তো নগর সম্পর্কে ভাবনার ব্যাপারটা আসলে নগরের যে চিন্তার ব্যাপারটা যখন আসে, চিকিৎসার ব্যাপারটা তো ভয়ঙ্করভাবে বাণিজ্যিক এবং একটা জায়গায় চলে গেছে, সেখানে গরিব মানুষের পক্ষে চিকিৎসা পাওয়াটা একেবারেই অসম্ভব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আসলে ঢাকার ক্ষেত্রে খুব সিরিয়াসলি আমাদের ভাবা দরকার। আমি খুব বেশি দূরে থাকি না, আমি থাকি হচ্ছে চামিলিবাগে আমরা কোনো মাঠ নাই, সেখানে কোনো স্কুল নাই। চামিলিবাগে একটা স্কুল ছিল, সেটা হচ্ছে লুৎপা স্কুল। এই গত সরকারের আমলে প্রথম দিকে ওই স্কুলে আমরা কিছু ওখানে চামিলি খেলাঘর নামে একটা খেলাঘর সংগঠন ছিল, বাচ্চারা যেত, এখানে নানান ধরনের কর্মসূচি বা বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা, সেই জায়গাটা ছিল। কিন্তু সেইটা হঠাৎ করে আমরা দেখলাম যে মানে ওই দলীয় লোকজন সেটা দখল করে সেটা হচ্ছে মাল্টি স্টোরেজ একটা বিল্ডিং করে ফেলেছে। ফলে দেখেন ঢাকার প্রত্যেকটা চিত্র
চামিলি বাগের মতো বা শান্তিনগরে কোনো খেলার মাঠ নাই, এই ধরনের অবস্থায় আমরা দেখতে পাই। আরেকটা স্কুল যখন তারা দখল করতে চায় বেলি রোডে, তখন কিন্তু আমরা খুব স্পষ্টভাবে সেটা বেলি রোডে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সেটাও এই ধরনের দখলের দিকে যাচ্ছিল গত সরকারের আমলে। তখন কিন্তু এটা আমরা প্রতিরোধ করি এবং সেইটা কিন্তু আমরা উদ্ধার করতে সমর্থ হই, কিন্তু লুৎফা স্কুলটা কিন্তু আমরা উদ্ধার করতে সমর্থ হইনি। তাই আমরা এখানে যারা এই আলোচনাগুলো শুনবো, একটা হলো সরকারিভাবে কি উদ্যোগ গ্রহণ করবে সেটা যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা এলাকা কী ধরনের মানুষেরা কী ধরনের দায়িত্ববোধ বা পালন করছেন সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে সেইগুলো প্রতিরোধ গড়ে তুলতে আমাদের হবে আর কি। আর যে বিষয়গুলো আমি একটু এখানে আর দু একটা পয়েন্ট একটু আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই, সেইটা হচ্ছে আমাদের যে দেখেন আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে খুব স্পষ্টভাবে একটা, আমাদের সংবিধানে অনেক কিছুই লেখা আছে এবং সংবিধান সংস্কার করা, সংবিধান সম্পর্কে ব্যাপক আলোচনা কিন্তু এখানে হচ্ছে এবং যে লেখাগুলো আছে যা আছে সেইটাই কি কার্যকর হয়েছে এবং সেগুলো কিভাবে কার্যকর না হয়ে একটা ফেসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েমের দিকে যায়, সেই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের উপলব্ধি এই জায়গাটা করা দরকার। এখানে সাকিব ভাই আছেন রাজনীতিবিদ হিসাবে এবং এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনীতিবিদ সব, আমি নিজেও কিন্তু রাজনীতির সাথে যুক্ত, এবং রাজনীতিবিদদের থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা বা রাজনীতিবিদদের উপরে কেন মানুষ ভরসা করতে পারতেছে না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ রাজনীতিবিদদের থেকেই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচিত হবে। স্থানীয় সরকার আমরা নির্বাচন করি, আমাদের নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক কথা আছে, সেখানে সংস্কারের ব্যাপার আছে, না হলে সেগুলো কীভাবে স্বৈরতান্ত্রিক হয় সেটা আমরা দেখেছি। এবং সেই সংস্কারের ব্যাপারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়, আমি স্থানীয় সরকার নির্বাচন করতে পারি, কিন্তু স্থানীয় সরকার যখন নির্বাচিত হওয়ার পরে তাকে যখন প্রত্যাহার করার দরকার হয়, সেই প্রত্যাহার জায়গাটায় কিন্তু আমাদের জনগণের কোনো অধিকার থাকে না, সেই জায়গাটা কিন্তু একটু সংস্কার করার দরকার আছে। আর আমি সংবিধানের 2টা পয়েন্ট একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য বলবো। একটা হচ্ছে 13 অনুচ্ছেদে আছে যে, এই সংবিধানের 13 অনুচ্ছেদে আছে যে আমাদের যে উৎপাদন ব্যবস্থা, উৎপাদনের যন্ত্র, উৎপাদনের পদ্ধতি সব কিছুর মালিকানা হচ্ছে আমাদের জনগণের। কিন্তু প্রশ্ন হচ্ছে আজ পর্যন্ত এই যে 26টা রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হইল, তারপরে হচ্ছে আমাদের যে আদমজি পাটকল বন্ধ হইল, সেইখানে কি আপনারা দেখেছেন জনগণের মতামত নিতে? জনগণ তো সেটা চায় না। এমনকি আমাদের যেসব অনুচ্ছেদগুলো এরকম ধারাগুলো আছে সেই ধারাগুলো কার্যকর হয় না, সেটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব রাজনীতিবিদদের পড়ে এবং এদেশের সকল মানুষেরই সেই দায়িত্ব পড়ে। এবং আমি সর্বোপরি যে কথাটা বলতে চাই, বিউটিফিকেশনের কথা যেন আমরা ওইভাবে না ভাবি, আমরা সকল মানুষকে নিয়েই আমরা বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। তার বেসিক যে আর্থসামাজিক পরিবর্তনের যে জায়গাটা, এই জায়গাটা আমরা পরিবর্তন করতে চাই, তাহলে সবচেয়ে সুন্দর জায়গা আমরা গড়ে তুলতে পারবো। সেই রকম একটা আকাঙ্ক্ষা থেকেই সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলে সচেতনভাবে সেইগুলো প্রতিরোধ করব, পুনর্গঠন করব, গঠন প্রক্রিয়া অংশগ্রহণ করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করব।